আমি রাওয়াতে গেছিলাম। আমার পিছে পিছে একজন মানুষ অনেকক্ষণ ঘুরছিল। তারপরে বলল যে, তারেক ভাই, বিডিআর বিদ্রোহ, বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কিছু বলতে চাই একটা আপু। তো আমি বললাম, কি বলতে চাই? তো এরপর আমাকে সাইডে নিয়ে গেল। তো উনি একজন সেনা কর্মকর্তার স্ত্রী এবং ওনার সঙ্গে আরেকজন ছিল, দুইজন ছিল। তো খুবই আতঙ্কিত এবং মানে এত বেশি ভয় পাচ্ছে যে কিছু বলতে পারছে না, যে আমাকে বলবে কি বলবে না, বলবে কি বলবে না। তো ওনাকে বললাম যে আপনি এত ভয় পাচ্ছেন কেন? তো একটা ঘটনা বলল যে ওনার ছেলে আইএসএসবিতে গেছে, ওনার স্বামী যে মারা গেছে এবং ওনার ছেলেকে আইএসএসবি থেকে বাদ দিয়ে দিছে, যে বিডিআর ঘটনায় নিহত সেনা অফিসারের সন্তানকে আইএসএসবি থেকে বাদ দিয়ে দিছে। তো এটা নিয়ে উনি কিছু কথা বলছে, বলার পরে ওনাকে হুমকি দেওয়া হয়েছে, আপনি কি চান আপনার আরেক সন্তান আছে তার লেখাপড়াও বন্ধ হয়ে যাক? তো তখন আমি বুঝতে পারছি যে সরকার পরিবর্তন হলেও বিডিআর বিদ্রোহের যে সংকট, এইটা এখনো পরিবর্তন হয়নি। তো আজকে বিডিআর বিদ্রোহের ঘটনায় যেই সিদ্ধান্ত রাষ্ট্র নিল যে বিডিআরের ঘটনায় তদন্ত করবে না, পুনঃ তদন্ত করবে না, এইটা একটা বার্তা দিল যে সরকারের প্রায়োরিটি লিস্টে এই বিডিআর বিদ্রোহের ঘটনাটা নাই, তাদের গুরুত্বের তালিকায় এটা নাই, তারা এটাকে গুরুত্বপূর্ণ মনে করে না। আমার প্রশ্ন হলো যে এটা কি শুধুই গুরুত্ব মনে করা বা না করার বিষয়? আমি জিজ্ঞাসা করছি, এটা কি শুধু গুরুত্ব মনে করা বা না করার বিষয়, নাকি অন্য কোনো বড় ঘটনাকে মাটি চাপা দিতে, নাকি এইখানে ক্ষমতাসীন আছে এইরকম কেউ এই ঘটনায় জড়িত, তাই জন্য এটাকে গুরুত্ব তালিকায় দেওয়া হচ্ছে না? যেটা আপনারা রিলেট করেন আমার এই বক্তব্যের প্রথমে যে ঘটনাটা বললাম সেইটা। আমরা কেন বিডিআর বিদ্রোহের ঘটনাটা প্রায়োরিটি লিস্টে দেব? কারণ আমরা ভারতের আগ্রাসন বিরোধী লড়াই করছি। সেই আগ্রাসন বিরোধী লড়াই হাসিনার বিরুদ্ধে লড়াইয়ের চেয়েও গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এবং সেই লড়াইয়ের শিকড় এই বিডিআর বিদ্রোহ ঘটনার মধ্যে। এই বিডিআর বিদ্রোহ ঘটনার মধ্যে যেই আপুটা আমাকে ঘটনাটা বলছিল, তার হাজবেন্ডকে হত্যা করা হয়েছিল, তিনি বলছিলেন যে ওই ঘটনার সময় হিন্দি ভাষাভাষী লোকরা পিলখানায় ছিল। তার মানে ভারত থেকে একদল লোক এসেছিল, তারা এই হত্যাকাণ্ড চালিয়েছে এবং এই হত্যাকাণ্ড চালানোর পরে নির্দিষ্ট সময় পর্যন্ত সেখানে সেনাবাহিনী ঢুকতে দেয়নি। সেনাবাহিনীর ক্ষিপ্ত, রাগান্বিত প্রতিশোধের জ্বালা নিয়ে আমাদের অফিসাররা ঢুকবে, কিন্তু তাদেরকে ঢুকতে দেওয়া হয় নাই। আমি আজকে জিজ্ঞাসা করছি, মইনু আহমেদ কোথায়? তার সঙ্গে কারা কারা ছিল ওই সময় যারা সিদ্ধান্ত নিয়েছিল যে সেনাবাহিনী পিলখানায় ঢুকবে না? কারা কারা? তারা এই ভারতের রয়ের সাথে সম্পৃক্ত থেকে এই হত্যাকাণ্ড ঘটেছিল এবং তাদের কেউ কেউ এখনো গুরুত্বপূর্ণ পদে আছে, তাদের কেউ কেউ এখনো প্রভাবশালী হয়ে রাষ্ট্রের কর্তা ব্যক্তি হয়ে আছে, যেই কারণে এই তদন্ত করতে বিব্রত হচ্ছে সরকার। ইলিয়াস ভাইকে আপনারা অনেকেই অপছন্দ করতে পারেন, কিন্তু কালকে তার যে ভবিষ্যৎবাণী একদিনের মধ্যে প্রমাণ হয়ে গেল। আপনারা আর কোন দিক থেকে যুক্তি দেবেন তাকে অপছন্দ করার জন্য, তাকে ঘৃণা করার জন্য? অনেক যুক্তি তো প্রয়োজন নাই, অনেক ব্যাখ্যা তো প্রয়োজন নাই। নিউজ হয়ে গেছে যে বিডিআর তদন্ত হবে না। কেন হবে না? বিডিআরের ঘটনায় বাংলাদেশকে কিভাবে ধ্বংস করা হয়েছে বলি। বাংলাদেশের নিরাপত্তা, একটা অভ্যন্তরীণ নিরাপত্তা, একটা হলো বাহ্যিক নিরাপত্তা।
বাহ্যিক নিরাপত্তা নিয়ন্ত্রণ করে কে? বাহ্যিক নিরাপত্তা নিয়ন্ত্রণ করে একটা হলো সীমান্তরক্ষী আর একটা হলো সেনাবাহিনী। এক ঢিলে এই সীমান্তরক্ষী বাহিনী এবং সামরিক বাহিনী দুইটাকেই ধ্বংস করেছিল ভারতের এক ঢিলে দুইটাই। কিভাবে আমি বলি, বিডিআরকে ধ্বংস করেছে কিভাবে। পিলখানা বিদ্রোহের ঘটনায় প্রথমে সেনা কর্মকর্তাদেরকে হত্যা করা হলো। এই হত্যা করার পরে এখানে যারা হত্যা করেছে তাদেরকে আপনি ধরেন, শাস্তি দেন, ফাঁসি দেন, যা খুশি করেন, তাই না? কিন্তু রংপুরে, রাজশাহীতে, কুমিল্লায়, আরও বিভিন্ন জেলায় জেলায় যে বিডিআর অফিসাররা ছিল বা বিডিআর সৈনিকরা ছিল, তাদেরকে কেন গ্রেপ্তার করা হলো? খুব ভালো করে বোঝেন, কিন্তু এই অনুসন্ধানটা করতে হবে। এবং এটা কিভাবে করেছে? প্রথমত বিডিআরদের এখানে হত্যাকাণ্ড ঘটেছে, আর মুন্নি সাহা প্রচার করেছে যে বিডিআর এবং আর্মি অফিসারদের মধ্যে যুদ্ধ হচ্ছে। এবং কেন যুদ্ধ হচ্ছে? যে বিডিআরদের বিভিন্ন দাবি দাওয়া আছে, বেতন, তারপরে মর্যাদা, গ্রেড, এগুলো নিয়ে, রেশন, এগুলো নিয়ে বিডিআররা দাবি করছে, সেনা অফিসাররা দাবি মানে নাই, সেজন্য এখানে একটা যুদ্ধ হয়েছে, গোলাগুলি চলতেছে। মুন্নি সাহার প্রেসক্রিপশন দেখেন, মুন্নি সাহা এই প্রেসক্রিপশন ছড়াই দিল। তাহলে এখন কি করতে হবে? এখন হলো বিডিআররা লড়াই করতেছে, বিডিআর বিদ্রোহ হয়েছে, মানে সেনা অফিসার হত্যাকাণ্ড ঘটনাকে বিডিআর বিদ্রোহ বানাই দিছে। তাহলে বিদ্রোহ যদি হয় তাহলে কি হবে? সারা দেশের বিডিআররা ক্ষিপ্ত হবে, তারা বলবে ঢাকার বিডিআরদের সঙ্গে আমরা আছি, তারাও বললো যে আমরাও এই বিদ্রোহে অংশ নিলাম। এবং একটা বাহিনীতে দুই ধরনের লোক থাকে, একটা হলো যারা কোনো রিয়াকশন করে না, চুপ থাকে, নীরব থাকে, রাষ্ট্রের সিদ্ধান্ত আসলে তারা সেই রাষ্ট্রের সিদ্ধান্ত মানে নেয়। আরেকটা অংশ আছে প্রতিক্রিয়াশীল, যারা উপস্থিত বুদ্ধি দিয়ে প্রতিক্রিয়া জানায়, এবং তারাই হলো প্রকৃতপক্ষে যোদ্ধা। যেমন আমাদের সীমান্তে ভারত যদি হামলা করে, তাহলে প্রতিক্রিয়াশীল বিডিআর যারা, তারা বলবে সরকারের হুকুম লাগবে না, আমি এখান থেকে গুলি করব। এবং এই যে গোষ্ঠী, এই গোষ্ঠীকে টার্গেট করে এদেরকে আইডেন্টিফাই করেছে যে কারা কারা এই ঢাকার বিদ্রোহের সঙ্গে একমত হয়। আইডেন্টিফাই হওয়ার পরে সবগুলোকে গ্রেপ্তার করছে, গ্রেপ্তার করে জেলে পুরাই দিছে। তাহলে একসাথে চৌকস অফিসারদেরকে হারালো, আরেক সাথে বিডিআরের যে আমাদের পরীক্ষিত বাহিনীগুলো ছিল, যারা প্রতিক্রিয়াশীল, যারা ভারতকে প্রতিক্রিয়া জানায়। কেমন প্রতিক্রিয়াশীল? যারা রৌমারি সীমান্তে চার্জ করেছিল ইন্ডিয়ানদেরকে, যারা মায়ানমার সীমান্তে মানে মায়ানমার বাহিনীকে চার্জ করেছিল, সেই ধরনের প্রতিক্রিয়াশীল বিডিআরের মধ্যে যারা ছিল, তাদেরকে প্রথমে বাছাই করলো যে কারা কারা প্রতিক্রিয়া করে, এবার এদেরকে সরাও, এদেরকে জেলে দাও, চাকরি থেকে বাদ দাও। পুরা বিডিআর হয়ে গেল ধ্বজভঙ্গ, পুরা বিডিআর ধ্বজভঙ্গ হয়ে গেল, বেতনখোর হয়ে গেল। বেতনখোর সীমান্ত প্রহরী, যারা সীমান্ত কোনোদিন পাহারা দিতে পারে না, এরকম রূপান্তরিত হলো। বছরের পরে বছর, 16 বছরে 1100 নাগরিক হত্যা করেছে ইন্ডিয়া, একজনকেও পাল্টা হত্যা করা সম্ভব হয়নি, যারা আমাদের হত্যা করছে। কি বলবো, আমি জাস্ট কোনোভাবে ব্যাখ্যা করতে পারছি না আমি প্রতিক্রিয়াটা আমার কেমন হওয়া উচিত আমি জানি না। একজন আপু, রুবি আপু, কানাডা থেকে, অস্ট্রেলিয়া থেকে মেসেজ দিছে, বিভিন্ন সময় বিভিন্ন পরামর্শ দেয়। উনি বলছে যে তারেক ভাই, এই জন্য 2000 মানুষ মারা গেল, এই জন্য 30,000 মানুষ আহত হলো, এইটার জন্য বলেন। আপনাদেরকে বলছি, এই মুহূর্তে এই সরকারের, এই অন্তর্বর্তী সরকারের কাজ কি ছিল? যেদিন বলছে পলিথিন নিষিদ্ধ, সেদিন আমি বুঝতে পারছি যে এই সরকারের হাতে কোনো কাজ নাই, বা গুরুত্বপূর্ণ কাজগুলোকে কাজ মনে করছে না, তাই পলিথিনের পিছনে লাগছে। হ্যাঁ, অবশ্যই পলিথিন পরিবেশের জন্য জরুরি একটা বিষয়, কিন্তু যখন পলিথিনকে প্রায়োরিটি লিস্টে দিছে যে পলিথিন নিষিদ্ধ করতে হবে, পলিথিন দূর করতে হবে, প্রায়োরিটি লিস্ট, হ্যাঁ, এবং তখন আমি মনে করছি যে এদের হাতে কোনো কাজ নাই, বা কি করতে হবে এরা বোঝে না, এরা বুঝতেছে না
যখন সেন্ট মার্টিনে বাংলাদেশি নাগরিকরা যাবে কি যাবে না, তখন এটা নিয়ে বিতর্ক করতেছে, তখন বুঝতে পারছে ও এদের তো কোনো কাম খুঁজে পাচ্ছে না, এই জন্য সেন্ট মার্টিন নিয়ে বিতর্ক করতেছে, কোনো কাম খুঁজে পাচ্ছে না এই জন্য। কিন্তু প্রায়োরিটি লিস্টে ক্রিকেট হওয়া উচিত ছিল, যে ক্রিকেটের উৎসব করতে হবে। হ্যাঁ, আমাদের প্রধান উপদেষ্টার কোনো কাজ নাই, উনি ক্রিকেটের জন্য মানে থিম সং লিখতেছেন, এইটা কি কথা ছিল? উনি ক্রিকেটের জন্য থিম সং লিখবেন, হ্যাঁ, তারপর ডানাওয়ালা ক্রিকেটের মূর্তি বানাবে একটা, এইটা নিয়ে হাসাহাসি করে নাই, এরকম কোনো লোক নাই, এটা নিয়ে এরকম কোনো লোক নাই। এটা কি কাজের মধ্যে? এগুলো গুরুত্বপূর্ণ কাজ, এগুলো গুরুত্বপূর্ণ কাজ। ক্রিকেট নিয়ে বিভিন্ন দেশে যেতে হবে, তারপরে হলো সেন্ট মার্টিন নিয়ে লাফালাফি করতে হবে, এগুলো গুরুত্বপূর্ণ কাজ। কিন্তু বিডিআর প্রায়োরিটি লিস্ট এটা গুরুত্বপূর্ণ না। আমি জানি না কেন, আপনারা কি জানেন? জানলে সবাই একটু মন্তব্য করেন। যেই মন্তব্যগুলো আপনারা করেছেন এগুলো একটাও ইউটিউবে থাকবে না। সুতরাং ভিডিও শেষ হলে নিজ নিজ জায়গা থেকে মন্তব্য করবেন। এবং আজকে বলছি এই বাংলাদেশের মানে হলো চকিদার দুইজন, সেই দুই চকিদার হলো পিনাকি ভট্টাচার্য আর ইলিয়াস। এই চকিদার দুইজন বাংলাদেশকে পাহারা দিয়ে রাখছে। যারা এই দুই চকিদারের বিরুদ্ধে বলবে তাদেরকে আপাতত মনে করবেন তারা দেশের বিরুদ্ধে বলতেছে। এই দুই চকিদারের উপর আমি ভরসা রাখছি। আপনারা কি এই দুই চকিদারের উপর ভরসা রাখেন? থাকলে আপনারা জানান। আসসালামু আলাইকুম। এটা পড়লেন না কেন? রেজওয়ানের দাদা তো সরাসরি বলিয়ে দিয়েছে, রেজওয়ানা ইয়ারে ওটা খবর ফ্ল্যাশ হয়েছে। ওয়ার্ল্ড ব্যাংক আপনাকে সেই কয়েকশো কোটি টাকা ঋণ দিবে বাংলাদেশের, কিন্তু কেন এই সহযোগিতা করতে চাইছে ওয়ার্ল্ড ব্যাংক? কি মনে হচ্ছে আপনাদের তাদের স্বার্থ ছাড়া কি তারা এখানে আসে? প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের কি মনে হচ্ছে? বাংলাদেশকে ঋণ দিতে চাই, দরিদ্র দেশগুলোর জন্য ঋণ সহায়তা ঘোষণা দিয়েছে বিশ্বব্যাংক। প্রতিষ্ঠানটি জানিয়েছে দরিদ্র দেশগুলোকে $100 বিলিয়ন ঋণ সহায়তা দেওয়া হবে। শুক্রবার 6 ডিসেম্বর আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিশ্বব্যাংকের এক মুখপাত্র এএফপিকে জানান, দরিদ্র ও বিপদাপন্ন দেশগুলোকে $100 বিলিয়ন অনুদান ও ঋণ সহায়তা দেয়া হবে। ঋণ এবং অনুদানের জন্য প্রতিষ্ঠানটি ইতিমধ্যে প্রায় $24 বিলিয়ন সংগ্রহ করেছে। তিনি বলেন, গত 3 বছর তহবিল সংগ্রহের প্রতিশ্রুতিকৃত প্রায় 23.5 বিলিয়ন থেকে সামান্য বৃদ্ধি করা দাতা দেশগুলো ব্যাংকের বেয়াতি ঋণ পরিশোধের জন্য $23.7 বিলিয়ন করার প্রতিশ্রুতি দিয়েছে। এটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা আইডি নামে পরিচিত। প্রতিবেদনে বলা হয়েছে, এই ঋণ 2021 সাল থেকে $93 বিলিয়ন, এবার তো সামান্য বাড়িয়েছে $100 বিলিয়ন করা হয়েছে। আইডি প্রধানত বিশ্বের 78টি দরিদ্রতম দেশকে অনুদান সহায়তা দিয়ে থাকে। এ খাতে কোভিড-19 প্রভাবে অর্থনৈতিক ক্ষতি থেকে শুরু করে জলবায়ু পরিবর্তন অন্তর্ভুক্ত রয়েছে। বিশ্বব্যাংকের অন্যতম গুরুত্বপূর্ণ কার্যক্রম আইডি। এ প্রকল্পে যুক্তরাষ্ট্র, জাপান, যুক্তরাজ্য, জার্মানি সহ ইউরোপীয় বেশ খাতে $4 বিলিয়ন অর্থায়নের ঘোষণা দিয়েছে। এছাড়া নরওয়ে এবং স্পেন সহ বিভিন্ন দেশও অর্থায়ন উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে খুনি হাসিনা ও আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের মহাসাগর লুটপাটের বোঝা বহন করতে হচ্ছে বর্তমান ডক্টর ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ও দেশের জনগণকে। এমনি এক সময় চ্যালেঞ্জ মোকাবেলা করে খুশির সংবাদ আসল অর্থনীতির জন্য।
জানা গেছে দেশের ব্যয়বহুল বেসরকারি খাতের বিদেশি ঋণ কমতে শুরু করেছে। স্বল্প ও দীর্ঘমেয়াদী বিদেশি ঋণ ব্যাপকভাবে পরিশোধ শুরু করা হয়েছে। মাত্র 3 মাসে বৈদেশিক মুদ্রার রিজার্ভে হাত না দিয়ে এমন $5 বিলিয়ন পরিশোধ করা হয়েছে। এর মধ্যে স্বল্পমেয়াদী $2 বিলিয়ন ও দীর্ঘমেয়াদী $3 বিলিয়ন রয়েছে। ফলে শুধু বেসরকারি খাতেই বিদেশি ঋণ কমেছে $121 কোটি, যা শতকরা হিসাবে প্রায় 11 ভাগ। রিজার্ভে হাত না দিয়ে 3 মাসে $5 বিলিয়ন ঋণ পরিশোধ করে প্রশংসায় ভাটছেন ডক্টর ইউনূস সরকার। একই সাথে অর্থনীতির এই ইতিবাচক ধারার গুরুত্বপূর্ণ অবদান থাকায় প্রবাসীদেরও প্রশংসায় করছেন নেটিজেনরা। ফেসবুকে এসকে রাশেদ লিখেছেন, স্বৈরাচার ফ্যাসিস্ট দল আওয়ামী লীগ ও তার দোসররা যেভাবে দেশটাকে লুটে পুটে খাবলে খেয়েছে, দেশের জনগণ আর কবে বুঝবে সেই টাকা এখন লুটপাট হয় না বিধায় দেশের উন্নতি করা সম্ভব হচ্ছে, ঋণের জালে ডুবে থাকা দেশটাকে উদ্ধার করাও হচ্ছে। সাইফুল ইসলাম মারুফ লিখেছেন, 16 বছর তারা ঋণ করে উন্নয়নের মোলা ঝুলিয়ে বিদেশে পাচার করেছে, আর আমরা রক্তকে পানি করে ঘাম ঝরিয়ে ইনকাম করা ডলার দিয়ে সেই ঋণ পরিশোধ করছি। আসাদুজ্জামান ফরাজি লিখেন, আলহামদুলিল্লাহ, বিজয়ের এই মাসে মাননীয় উপদেষ্টা মহোদয় আপনাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আমরা এই ধরনের সফলতা পাচ্ছি। আত্মার প্রতি রইল বিজয়ের সশ্রদ্ধ সালাম। মোহাম্মদ আমজাদ হোসেন লিখেছেন, রিজার্ভে হাত না দিয়েও $5 বিলিয়ন ঋণ শোধ হয়ে গেল। ভারত দেখে নাও, আমরা আল্লাহকে বিশ্বাস করি, আমরা কোনো দেশের উপর পরোয়া করি না, সব বাঁধ ভেঙে কোমর খাড়া করে দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ বাংলাদেশ। ইয়াহিয়া আকন্দ লিখেছেন, তাহলে দেশ সঠিক পথে আছে, আগামীতে যে দল সবচেয়ে বেশি ভারত বিরোধী হবে সেই দল ক্ষমতায় যাবে ইনশাআল্লাহ। রাসেল আহমেদ লিখেছেন, আলহামদুলিল্লাহ, এমন সংবাদ শুনতে পেয়ে মনটা খুশিতে ভরে উঠল। নিশ্চয়ই ডক্টর ইউনূস স্যারের মাধ্যমেই এরপরে আফসোস লীগ বলবে আগেই ভালো ছিলাম। আসলে চার্টার দল খাটতে রাজি না। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যেও আপনারা ডক্টর ইউনূস সরকারের যে সাফল্য শুনলেন, যে বিদেশি ঋণ তিনি পরিশোধ করতে সক্ষম হয়েছেন।